মাই অডিও বুকে শুনছেন হুমায়ুন আহমেদ লেখা সর্বশেষ উপন্যাস দেয়াল। পড়ছে উপন্যাসের ৭ম পর্ব। পাঠে আছে সজল। ধন্যবাদ। ৭ই নভেম্বরের ভোরবেলাটা অবন্তীর কাছে অন্যরকম মনে হলো। কথা নেই বার্তা নেই, হঠাৎ ঝুম বৃষ্টি, দমকা হাওয়া, ঢাকা শহর ডুবিয়ে দেবে এমন অবস্থা। হঠাৎ আসা বৃষ্টি হঠাৎ থেমে গিয়ে ঝকঝকে রোদ উঠল। সেই রোদ ভেজা গাছের পাতায় কি সুন্দর করেই না মিশে যাচ্ছে। অবন্তী শব্দ করে বলল, বাহ, ঢাকার নীলাকাশে ঝকঝকে রোদ। প্রায় সঙ্গে সঙ্গেই সরফরাজ খান আতঙ্কিত গলায় বললেন, কে কথা বলে, কে? অবন্তী বলল, দাদাজান, আমি কথা বলেছি। সরফরাজ বললেন, তুই না, তোর গলা আমি চিনি, পুরুষের গলা। হারামজাদাটা এসেছে, আসা যাওয়া বন্ধ করতে হবে। হি হ্যাজ নো বিজনেস হিয়ার। বদের বাচ্চা বদ, মতলববাজ মতলব নিয়ে ঘুরছে। দরজা খুলে সরফরাজ বের হলেন, এদিক ওদিক তাকাতে লাগলেন। চাপা গলায় বললেন, বদটা কই? অবন্তী বলল, কোন বদের কথা বলছ? হাফেজ জাহাঙ্গীর? সে আসেনি দাদাজান, আমি কথা বলছিলাম, তুমি আমার কথা শুনেছ। আমার ধারণা তোমার জ্বর বেড়েছে, জ্বরের ঘোরে মাথা এলোমেলো, যাও শুয়ে থাকো। সরফরাজ খান বললেন, আমি পরিষ্কার বদটার গলা শুনলাম। ঢাকার আকাশে যুদ্ধ, এইসব হাবিজাবি কথা বলছে। হাবিজাবি কথা আমি বলছিলাম। আর দাদাজান শোনো, কথায় কথায় একজন মানুষকে বদ, বদের বাচ্চা এইসব বলবে না। বদকে বদ বলবো না। অবন্তী বলল, হাফেজ জাহাঙ্গীর আর যাই হোক বদ না। তুই বুঝে ফেলেছিস? হ্যাঁ, বুঝে ফেলেছি। তুমি বিছানায় গিয়ে শও, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সরফরাজ খান ক্ষুব্ধ গলায় বললেন, আমার সেবা লাগবে না, তুই বদটার জন্য তোর সেবা জমা করে রাখ। হাফেজ জাহাঙ্গীর এক বদ আর তুই এক বদনি। অবন্তী বলল, ভালো বলেছ তো, বদ বদনি, মিস্টার অ্যান্ড মিসেস বদ বদনি। সরফরাজ খান অবন্তীর মুখের উপর শব্দ করে দরজা বন্ধ করলেন। অবন্তী মগ ভর্তি চা নিয়ে ছাদে চলে গেল। সুন্দর একটা সকাল নষ্ট হতে দেওয়া ঠিক না। ছাদে কামিনী গাছে গতরাতে ফুল ফুটেছে, গাছ ভর্তি কামিনী ফুলের সুঘ্রাণ। মগে চুমুক দিয়ে অবন্তী বলল, বাহ, কি অদ্ভুত গন্ধ। বলতে বলতেই তার চোখে পড়ল হাফেজ জাহাঙ্গীর আসছেন। কাকতালীয় ব্যাপার তো বটেই। দাদাজান হাফেজ জাহাঙ্গীরের কথা বললেন, সঙ্গে সঙ্গেই তার দেখা পাওয়া গেল। কে বলবে কেন এত ঘন ঘন কাকতালীয় ব্যাপার ঘটে? হাফেজ জাহাঙ্গীরের হাতে বিশাল এক টিফিন ক্যারিয়ার, নিশ্চয়ই টিফিন ক্যারিয়ার ভর্তি ওরসের খাবার। নভেম্বরের ৬ তারিখ ওরস হওয়ার কথা। অবন্তী নিচে নেমে এলো। হাফেজ জাহাঙ্গীর বললেন, কেমন আছো মাইমুনা? অবন্তী বলল, মাইমুনা কেমন আছে জানি না, তবে আমি ভালো আছি। টিফিন ক্যারিয়ারে কি ওরসের খাবার? খাবার না, সিন্নি, ওরসের সিন্নি। দরজায় দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। হাফেজ জাহাঙ্গীর বললেন, ঘরে ঢুকব না, এখন চলে যাব। কিছুক্ষণ আগে ইশারা পেয়েছি, আমার মা মারা গেছেন, তার নামাজে জানাজা পড়তে হবে। অবন্তী বলল, ইশারা কে দিল? আপনার পোষা জিন? জাহাঙ্গীর জবাব দিলেন না, ছোট্ট নিঃশ্বাস ফেললেন। ক্লান্ত গলায় বললেন, সিন্নিটা উজু করে খেও, জীবজন্তু পশু পাখিকে খেতে দিও না। তাদের কেন সিন্নি খেতে দেওয়া যাবে না? পশু পাখি জীবজন্তুকে খাওয়ানোর দায়িত্ব মানুষের না, এই দায়িত্ব আল্লাপাক নিজে নিয়েছেন। অবন্তী বলল, দরজায় দাঁড়িয়ে কতক্ষণ আর বকবক করবেন? ঘরে এসে বসুন, আমার সঙ্গে সকালের নাস্তা করুন। মাইমুনা, আমি রোজা রেখেছি। রোজা ভাঙুন। রোজা ভাঙব? হ্যাঁ। হাফেজ জাহাঙ্গীর হতভম্ব গলায় বললেন, আল্লাপাকের নামে যে রোজা রেখেছি তা তোমার কথায় ভাঙব? হ্যাঁ, সব মানুষের ভেতরেই আল্লাহ অবস্থান করেন, কাজেই আমার কথা এক অর্থে আল্লাপাকেরই কথা। জাহাঙ্গীর হতাশ গলায় বললেন, আমি রোজা ভাঙব, তবে তোমার কথা আল্লাপাকের কথা এই ধরনের আলাপ আর করবে না। আচ্ছা, করব না।
সরফরাজ খান ঘুম ভেঙে এক অদ্ভুত দৃশ্য দেখলেন। হাফেজ জাহাঙ্গীর নাশতা খাচ্ছেন, তার প্লেটে লুচি তুলে দিচ্ছে অবন্তী। তিনি বত্রার গলা ঠিকই শুনেছেন, অবন্তী কি কোনো মতলব পাকাচ্ছে? হাফেজ জাহাঙ্গীর সরফরাজ খানের দিকে তাকিয়ে বললেন, নাশতা খাচ্ছি এই জন্য সালাম দিলাম না। খাওয়া দাওয়া গ্রহণ করা হলো ইবাদত, ইবাদতের সময় মানুষকে সালাম দেওয়া যায় না। সরফরাজ খান খরখরে গলায় বললেন, কি জন্য এসেছ? উরসের সিন্নি নিয়ে এসেছে। উরসের সিন্নি নিয়ে বিদায় হয়ে যাও। জি আচ্ছা। সরফরাজ খান বললেন, জি আচ্ছা না, নাশতা শেষ করেই বিদায়। জি আচ্ছা। অবন্তী তার দাদাজানকে সম্পূর্ণ অগ্রাহ্য করে হাফেজ জাহাঙ্গীরকে বলল, আপনি নাশতা শেষ করে আমার সঙ্গে ছাদে যাবেন, ছাদে আমরা চা খাবো, তারপর যাবেন। হাফেজ জাহাঙ্গীর যখন লুচি খাচ্ছেন তখন আরেকটি কাকতালীয় ব্যাপার ঘটছে। লুচি খাচ্ছে শফিক, তার প্লেটে লুচি তুলে দিচ্ছেন রমনা থানার ওসি শামসুদ্দিন পাটোয়ারি। পাটোয়ারি সাহেব তাকে জেলহাজত থেকে নিয়ে এসেছেন। তিনি বললেন, আপনার জন্য সুসংবাদ আছে, চা খেয়ে বাসায় চলে যান, আপনার বিরুদ্ধে কোনো চার্জ নেই। শফিক অবাক হয়ে তাকিয়ে আছে, তার মন বলছে ওসি সাহেব তার সঙ্গে তামাশা করছেন। চা সিগারেট মুক্তি সবই পুলিশের তামাশার অংশ। পুলিশ মিলিটারি সাধারণ মানুষ না, তাদের তামাশা সাধারণ মানুষের মতো না। শফিক নিশ্চিত, চায়ে চুমুক দেওয়ার পরপরই তাকে নিয়ে যাওয়া হবে গুদাম ঘরের মতো কোনো ঘরে, সেখানে মার শুরু হবে। মারের প্রস্তুতি শফিক নিয়ে রেখেছে। আলিম ডাকাতের দেওয়া 2টা ট্যাবলেট তার বুক পকেটে। চা খেতে খেতে এক ফাঁকে ট্যাবলেট 2টা খেয়ে ফেলতে হবে। মার শুরু হলে দমে দমে বলতে হবে, হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ পাকের এই পবিত্র নাম পড়ার ফলে মারের কারণে কোনো ব্যথা বোধ হবে না। শামসুদ্দিন পাটোয়ারি বললেন, আপনি চা খাচ্ছেন না, সিগারেটও খাচ্ছেন না, ব্যাপার কি? শফিক বলল, ভয় লাগছে স্যার। শামসুদ্দিন বললেন, আমাকে বলা হয়েছে আপনি অতি সাহসী একজন মানুষ, আর আপনি ভয় পাচ্ছেন? পাচ্ছি স্যার। আপনাকে সাহসী মানুষ কে বলেছে জানতে চান? জি না, চাই না। আশ্চর্য ব্যাপার, জানতে চাইছেন না কেন? আপনাকে সাহসী মানুষ বলেছেন সেনাপ্রধান খালেদ মোশাররফ। তিনি ভুল কথা বলার মানুষ না, ওনার কারণেই তড়িঘড়ি করে আপনাকে ছেড়ে দেওয়া হচ্ছে, বুঝেছেন? জি স্যার। আপনি তো ঢাকাতেই থাকবেন? শফিক বলল, জি না স্যার, গ্রামে মায়ের কাছে চলে যাব, আর আসব না। ঢাকা শহর আমার মতো অভাজনের জন্য না। শামসুদ্দিন বললেন, অভাজন মানে কি? শফিক বলল, অভাজন হল আমজনতা। প্রাক্তন প্রেসিডেন্ট খন্দকার মোশতাক তার আগামসিলিনের ছাদে পাটি পেতে বসে আছেন। তাকে সকালের নাস্তা দেওয়া হয়েছে, এখানেও লুচি, লুচির সঙ্গে নেহারি। তিনি নাস্তা খাওয়া শুরু করেননি। পাশে রাখা ফিলিপস ট্রানজিস্টার রেডিওতে সকালের খবর শুনছেন, তবে তার দৃষ্টি চিলেকোঠার দরজার দিকে। তার মনে হচ্ছে দরজার ওপাশে দাঁড়িয়ে কে যেন পাইপ টানছে। তিনি তামাকের গন্ধও পাচ্ছেন, পরিচিত গন্ধ, এরেন মোর। খন্দকার মোশতাক বললেন, কে ওখানে, কে? ভারী গলায় কেউ একজন বলল, আমি। এই গলার স্বর খন্দকার মোশতাকের অতি পরিচিত। তার শরীর হিম হয়ে গেল, বুকে ব্যথা শুরু হলো। ইদানিং তার এই সমস্যা হচ্ছে। তিনি মৃত মানুষদের আশেপাশে দেখতে পাচ্ছেন, তাদের সঙ্গে কথাবার্তাও বলছেন। মনে হয় অতি দ্রুত তিনি মস্তিষ্ক বিকৃতির দিকে যাচ্ছেন। গত রাতে ঘুমাবার সময় দেখলেন হামিদ তার বিছানার এক কোনায় বসে আছে। হামিদ লঞ্চডুবিতে 5 বছর আগে মারা গেছে। হামিদের কাজ ছিল তার গা হাত পা টিপে দেওয়া। মৃত একজন মানুষকে তার বিছানার পাশে বসে থাকতে দেখে মোশতাক সাহেবের বুকে ধাক্কার মতো লাগল। তার হাঁপানির টান উঠে গেল। হামিদ বলল, স্যারের শৈল কেমন? মোশতাক বলল, ভালো। শৈল টিপার লোক কি রাখছেন?
না। হামিদ বলল, আছেন আর অল্প কিছুদিন, শোলটিপার লোক না হইলেও চলবে। হামিদের কথা শুনে মোশতাক হতভম্ব। অল্প কিছুদিন আছেন, এর মানে কি? তিনি এখন সবকিছু থেকে অবসর নেওয়া একজন মানুষ। মারামারি কাটাকাটির মধ্যে তার থাকার কিছু নেই। তিনি চেষ্টায় আছেন কানাডায় তার ভাগ্নের কাছে চলে যেতে। দেশ গোল্লায় যাওয়া শুরু করেছে, গোল্লায় যাক। তিনি কানাডার মন্ট্রিলে থাকবেন তার ভাগ্নের কাছে। সেখানে বাড়ির ব্যাকইয়ার্ডে নাকি হরিণ আসে, হাত থেকে খাবার খায়। তিনি সেখানে হরিণকে খাবার খাওয়াবেন। খুব যখন ঠান্ডা পড়বে তখন ফায়ারপ্লেসের সামনে বসে আগুন তাপাবেন। লাল পানি খাওয়ার অভ্যাস তার নেই, তবে শীতের দেশে খাওয়া যেতে পারে। কথায় আছে, জস্যিন দেশে যতাচার। খুব ঠান্ডা পড়লে লাল পানির বোতল নিয়ে ফায়ারপ্লেসের সামনে বসলে কার কি বলার থাকবে? আর যাই হোক, ছোকরা মেজররা তাকিয়ে থাকবে না। খালেদ মোশাররফ কফির মগ হাতে বসে আছেন। সিপাহী বিদ্রোহের কথা তাকে জানানো হয়েছে। অবস্থা যে ভয়াবহ এই খবরও দেওয়া হয়েছে। সাধারণ সৈনিকদের হইচই এবং স্লোগান শোনা যাচ্ছে। শুধু স্লোগান দিয়েই তারা চুপ করে থাকছে না, কিছুক্ষণ পর পর আকাশে গুলি বর্ষণ করছে। তাদের স্লোগান হল, সিপাহী সিপাহী ভাই ভাই, অফিসারদের রক্ত চাই। খালেদ মোশাররফ অফিস মেসে বসে আছেন। তাকে খুব চিন্তিত মনে হচ্ছে না, তবে তার দীর্ঘদিনের সাথী রংপুর ক্যান্টনমেন্ট থেকে ছুটে আসা খালেদ মোশাররফ অফিস মেসে বসে আছেন। তাকে খুব চিন্তিত মনে হচ্ছে না, তবে তার দীর্ঘদিনের সাথী রংপুর ক্যান্টনমেন্ট থেকে ছুটে আসা মেজর হুদা ও মেজর হায়দারকে আতঙ্কে অস্থির হতে দেখা গেল। তারা বারবার জীবনের নিরাপত্তা চেয়ে নানান জায়গায় টেলিফোন করতে লাগলেন। একটা পর্যায়ে খালেদ মোশাররফ বললেন, নতজানু হয়ে জীবন ভিক্ষা করে নিজেদের ছোট না করে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া ভালো। খালেদ মোশাররফ সিগারেট ধরিয়ে তার স্ত্রী সালমাকে টেলিফোন করে এই মুহূর্তে ঢাকা ছেড়ে গ্রামের দিকে চলে যেতে বললেন। সালমা বললেন, তোমাকে একা ছেড়ে যাব? মোশাররফ বললেন, হ্যাঁ। আমার 3 মেয়েকে টেলিফোন দাও, এদের গলার শব্দ শুনি, কে জানে হয়তো আর শুনব না। সালমা আর্তধ্বনি বের করলেন, এইসব কি বলছ? খালেদ মোশাররফ বললেন, আমার 3 রাজকন্যাকে দাও। তিনি তার 3 কন্যাকে বললেন, তোমাদের মধুর হাসি, ভালোবাসি ভালোবাসি। মেয়েদের সঙ্গে এটি তার পুরনো খেলা। বাবার গলা শুনে 3 মেয়েই খিলখিল করে হাসছে। এরপর তিনি টেলিফোন করলেন সরফরাজ খানকে। তাদের মধ্যে কি কথা হলো জানা গেল না, তবে সরফরাজ খান তৎক্ষণাৎ গাড়ি নিয়ে বের হলেন। কোথায় গেলেন কেউ জানে না। তিনি আর ফিরে এলেন না। তার বেবি অস্টিন গাড়ি ক্যান্টনমেন্টের বাইরে পড়ে থাকতে দেখা গেল। 7 নভেম্বর খালেদ মোশাররফকে হত্যা করা হয়। বিপ্লবের নামে অফিসার হত্যার ব্যাপারটা সাধারণ সৈনিকেরা করত। খালেদ মোশাররফের ব্যাপারে এই দায়িত্ব 2 জন অফিসার পালন করেন। তারা হলেন ক্যাপ্টেন আসাদ ও ক্যাপ্টেন জলিল। মজার ব্যাপার হলো, এই 2 জনকেই খালেদ মোশাররফ অত্যন্ত পছন্দ করতেন। কে ফোর্সের অধীনে এই 2 জন খালেদ মোশাররফের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। এদের মধ্যে ক্যাপ্টেন আসাদকে তিনি জীবনের ঝুঁকি নিয়ে শত্রুর হাত থেকে উদ্ধার করেছিলেন। অসীম সাহসী মুক্তিযোদ্ধা বীরুত্তম খালেদ মোশাররফের মৃতদেহ ক্যান্টনমেন্টের রাস্তায় খেজুর গাছের নিচে অপমানে অবহেলায় পড়ে আছে। রাস্তার একটা কুকুর অবাক হয়ে মৃতদেহের দিকে তাকিয়ে আছে। কালা পাহাড়ও অবাক হয়ে শফিককে দেখছে। সে আনন্দ সামলাতে পারছে না। শফিক বসে আছে মোল্লার চায়ের দোকানের সামনের বাঁশের বেঞ্চে। কালা পাহাড় কিছুক্ষণ পর পর শফিককে চক্কর দিচ্ছে। প্রতিবারই চক্কর শেষ করে সে শফিককে দেখছে। শফিক বলল, কিরে, আমাকে দেখে খুশি হয়েছিস? কালা পাহাড় ঘোষ জাতীয় শব্দ করল। শফিক বলল, বিরাট ঝামেলায় পড়ে গিয়েছিলাম, উদ্ধারের আশা ছিল না। খালেদ মোশাররফ সাহেবের দয়ায় উদ্ধার পেয়েছি। শোন কালা পাহাড়, আমি যতদিন বেঁচে থাকব খালেদ সাহেবের গুণগান করব, তুইও করবি। কালা পাহাড় আবারও ঘোষ শব্দ করল। শফিক বলল, এই কদিন খাওয়া দাওয়ার খুব কষ্ট হয়েছে, আর হবে না। মাকে যখন দেখতে যাব
তোকেও নিয়ে যাব, ঠিক আছে? কালা পাহাড় জবাব দিল না, শুধু মাথা নাড়ল। শফিক বলল, খালেদ মোশাররফ সাহেব আমার যে উপকার করেছেন তা আমি কোনোদিন ভুলব না। যেদিন ভুলব সেদিন থেকে আমি কুকুরের বাচ্চা। কর্নেল তাহের তার অনুগত সৈন্যবাহিনীর সাহায্যে জেনারেল জিয়াকে মুক্ত করে সিপাহী বিপ্লবের সূচনা করেন। সিপাহীরা গগনবিদারী স্লোগান দিতে শুরু করল, জেনারেল জিয়া জিন্দাবাদ। কর্নেল তাহেরকে জড়িয়ে ধরে আবেগমথিত কণ্ঠে জিয়া বললেন, বন্ধু, তোমার এই উপকার আমি কোনোদিনই ভুলব না। জেনারেল জিয়া কর্নেল তাহেরের উপকার মনে রেখেছিলেন কিনা তা আমরা জানি না, তবে তিনি যে কর্নেল তাহেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিলেন তা আমরা জানি। দক্ষিণী বাংলাদেশের প্রদীপসম সন্তানেরা একে একে নিভে যেতে শুরু করল। রাত 1টা, অবন্তী ছাদে বসে আছে। খালেদ মোশাররফের মৃত্যু সংবাদ সে কিছুক্ষণ আগে পেয়েছে। অনেক ঝামেলা করে সে এই খবর পেয়েছে কর্নেল তাহেরের কাছ থেকে। কর্নেল তাহেরকে অবন্তী ভালো চেনে। খালেদ মোশাররফের সঙ্গে তিনি অবন্তীদের বাড়িতে 2বার এসেছেন। দেশ পরিচালনায় তার চিন্তা ভাবনা অবন্তীকে আগ্রহ নিয়ে বলেছেন। অবন্তী কাঁদতে কাঁদতে বলল, তাহের চাচা, উনি কি বীরের মতো মারা গেছেন? কর্নেল তাহের বললেন, হ্যাঁ। তিনি মেজর হুদাকে বলেছিলেন, সাধারণ সৈনিকেরা কিছুক্ষণের মধ্যেই আমাদের হত্যা করবে। তাদের কাছে জীবন ভিক্ষা করে নিজেকে ছোট করবে না, মৃত্যুর জন্য তৈরি হও। নাও, একটা সিগারেট খাও। তাকে যখন গুলি করা হয় তখন তিনি নির্বিকার ভঙ্গিতেই সিগারেট টানছিলেন। অবন্তী, মা, কাঁদবে না, বি এ ব্রেভ গার্ল। খালেদ মোশাররফের ধ্যান ধারণা আমার পছন্দ না, রাষ্ট্রক্ষমতা দখল করা। তারপরেও সাহসী মানুষ হিসেবে আমি তাকে শ্রদ্ধা করি। অবন্তী তার দাদাজানের অপেক্ষায় পুরো রাত ছাদে জেগে কাটাল। ভোররাতে সে অদ্ভুত এক দৃশ্য দেখল। এই দৃশ্যের কথা পরে বিস্তারিত বলা হবে। রাধানাথ বাবুর আদর্শলিপি প্রেসের সামনে শফিক দাঁড়িয়ে আছে। ঠিক বুঝতে পারছে না সে কি বাড়িতে ঢুকবে নাকি গেট থেকে চলে যাবে। যে মানুষটার জন্যে এই বাড়ি তার নিজের মনে হতো সেই মানুষ তো নেই। আজ আর তাকে কেউ বলবে না, টিসিবির এই স্লিপটা আছে, নিয়ে যাও, একটা প্যান্ট বানাও। এক প্যান্ট কতদিন পরবে? প্যান্ট বেচারারও তো বিশ্রাম দরকার। শফিকের পাশেই কালা পাহাড়। সে থাবা গেড়ে বসে আছে, তাকে চিন্তিত দেখাচ্ছে। শফিক বলল, কালাপাহাড়, ভেতরে যাব নাকি গেট থেকে চলে যাব? কালাপাহাড় ঘেউ করে জবাব দেবার আগেই আদর্শলিপি প্রেসের পিয়ন ফণির গলা শোনা গেল, আরে শফিক স্যার। শফিক বলল, কেমন আছো ফণি? ফণি বলল, আমরার কথা বাদ দেন, আপনি ছিলেন কই? আপনারে সবে মিল্লা হারিকেন জ্বালিয়ে খুঁজতেছে। আপনারে না পাইয়া ম্যানেজার শশাঙ্কবাবু পাগলা কুত্তার মতো হইছেন। প্রেসের ভেতর থেকে ট্রেডল মেশিনের ঘটঘট শব্দ আসছে। এর অর্থ মেশিন চলছে। জগতে কারো জন্যে কিছু আটকে থাকে না, এটাই মনে হয় আদি সত্য। স্যার, ভিতরে আসেন, ম্যানেজার স্যারের সঙ্গে কথা বলেন, উনি আপনার জন্য বিশেষ ব্যস্ত। শশাঙ্ক তার জন্য বিশেষ ব্যস্ত শুনে শফিক খানিকটা গুটিয়ে গেল। প্রেসের ম্যানেজার শশাঙ্ক তাকে কোনো এক বিচিত্র কারণে অপছন্দ করে। শফিক বলল, আমাকে প্রয়োজন কেন? শশাঙ্ক বাবুর জিগান, সেই আপনারে বলবে। আপনার জন্যে বিরাট ভালো খবর আছে। শফিক বলল, বিরাট ভালো খবরটা তোমার মুখেই শুনি। ফণি বলল, রাধানাথ বাবু এই প্রেস আর তার বিষয় সম্পত্তি সব আপনারে দিয়ে গেছেন। তার মৃত্যু হইলে আপনারে মুখাগ্নি করতে বলে গেছেন। আপনারে না পাইয়া শশাঙ্কবাবু মুখাগ্নি করেছেন। হতভম্ব শফিকের মনে হচ্ছে এই মুহূর্তে যা ঘটছে তা স্বপ্নের কোনো অংশ। স্বপ্নে অতি অবাস্তব বিষয়ও বাস্তব মনে হয়। রাধানাথবাবু কেন শুধু শুধু শফিককে সব দান করবেন? সে তার কে? বিষয়টা স্বপ্নে ঘটছে, ইচ্ছাপূরণ স্বপ্ন।
শফিক এক ধরনের ঘোর নিয়ে প্রেসে পা দিল। ম্যানেজারের খুপড়ি ঘরে প্রবেশ করল। ম্যানেজার শশাঙ্ক বললেন, খবর পেয়েছেন না? কি খবর? রাধানাথবাবুর সব বিষয় সম্পত্তির আপনি ওয়ারিশ। শফিক বলল, কেন? শশাঙ্ক বিরক্ত মুখে বললেন, আমি কি করে বলবো কেন? যিনি বলতে পারতেন তিনি খুন হয়েছেন। আপনি এসেছেন, ভালো হয়েছে। সব আমার কাছ থেকে বুঝে নিন। আমি এই পাজির দেশে থাকব না, ইন্ডিয়া চলে যাব। ইন্ডিয়াতে আমার জ্যাঠা আছেন। প্রেস চালাবার জন্যে আপনার একজন ভালো ম্যানেজার লাগবে। প্রেস বিক্রি করে ক্যাশ টাকাও নিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। যদি বিক্রি করতে চান আমাকে বলবেন, আমার হাতে ভালো খদ্দের আছে। ম্যানেজার চোখমুখ কুঁচকে শফিকের দিকে তাকিয়ে আছেন। তার হাতে পাইপ। তিনি বেশ কায়দা করে পাইপে টান দিচ্ছেন। শফিক এই পাইপ চেনে, রাধানাথবাবুর পাইপ। রাধানাথবাবু উইল করে শফিককে যা দিয়ে গেছেন তা হল, 1, ধানমন্ডি 3 নম্বর রোডে 10 কাঠার একটি জমি। জমির উপর বিশাল একতলা বাড়ি আছে। বাড়িটা ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের কাছে ভাড়া দেওয়া। 2, একটি ভক্সওয়াগন গাড়ি এবং একটি পিকআপ। পিকআপ পুরনো হলেও ভক্সওয়াগন গাড়িটা নতুন। 3, ব্যাংকে জমা 21,26,000 টাকা। 4, আদর্শলিপি ছাপাখানা। 5, মোহাম্মদপুরে 20 কাঠার একটা প্লট। 6, সাভারে 10 একর জায়গা নিয়ে একটা বাগান বাড়ি। শশাঙ্কবাবু বড় করে নিঃশ্বাস ফেলতে ফেলতে বললেন, ভগবান যাকে দেন 10 হাতে দেন। আপনাকে দিয়েছেন। ছিলেন স্ট্রিট বেগার, হয়েছেন মহারাজা। শফিক বলল, ভগবান আমাকে কিছু দেননি, রাধানাথবাবু দিয়েছেন। জিনিস একই। ভগবান তো নিজের হাতে কিছু দেবেন না, অন্যের হাতেই দিবেন। যাই হোক, বিষয় সম্পত্তি, ব্যাংকের টাকা পয়সা সবই আপনাকে আমি বুঝিয়ে দিব। কোনো ঝামেলা করব না। বিনিময়ে আপনি আমাকে 10 লাখ টাকা দিবেন। খালি হাতে ইন্ডিয়া যেন না যাই। রাজি আছেন? মাত্র 10 লাখ চেয়েছে, সামান্যই চেয়েছে। ম্যানেজার শশাঙ্কের কথার জবাব না দিয়ে আচমকা শফিক বলল, আপনি কি পুলিশের কাছে রাধানাথবাবুর খুনের সন্দেহভাজনের তালিকায় আমার নাম বলেছেন? শশাঙ্ক বললেন, বলতে পারি। তখন মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। আপনার নাম মনে এসেছে, বলে ফেলেছি। এই তথ্য জেনেছেন কার কাছ থেকে? পুলিশের কাছ থেকে? শফিক বলল, এটা আমার অনুমান। আমার অনুমান শক্তি ভালো। আমি অনুমানে পাচ্ছি রাধানাথবাবুর মৃত্যুর সঙ্গে আপনি জড়িত। রাধানাথবাবু ছিলেন মহাপুরুষ পর্যায়ের মানুষ। তার মৃত্যুর সঙ্গে যারা জড়িত তারা কেউ পার পাবে বলে আমি মনে করি না। এভরিবডি ইজ পেইড ব্যাক বাই হিজ ওন কয়েন। সবাইকে নিজের পয়সায় হিসাব দিতে হয়। আপনাকেও দিতে হবে। আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? না, আমি কাউকে ভয় দেখাই না। শশাঙ্ক গলা নিচু করে বললেন, শফিক সাহেব শোনেন, আমাদের দুজনেরই দুজনকে প্রয়োজন। এটা মাথার মধ্যে রাখবেন। দলিল দস্তাবেজ গাপ করে দিলে আপনি কিছুই পাবেন না, বুড়া আঙ্গুল চুষবেন। রাধানাথবাবুর দূর সম্পর্কের এক ভাগ্নে আছে, পরিমল, বিরাট মাস্তান, সিনেমা হলের গেটকিপার। সেই খবর পেলে ছুটে এসে সবকিছু দখল করবে। বুঝলেন ঘটনা? শফিক চুপ করে রইল। শশাঙ্ক বললেন, এত বড় বিষয় সম্পত্তি পেয়েছেন, আসুন সেলিব্রেট করি। মাল খাওয়ার অভ্যাস আছে? মাল কি? কারণ বাড়িকে বলে মাল, সহজ ভাষায় মদ। দেবদাস যে জিনিস খেয়ে লিভার পচিয়ে ফেলেছিল সেই জিনিস। আমার মদ্যপানের অভ্যাস নেই। অভ্যাস নেই, অভ্যাস করুন। নিজের রোজগারের ধন উড়ানো যায় না, পরের ধন উড়ানো যায়। আমার কাছে ভালো বিলাতি জিনিস আছে, স্কটল্যান্ডে সেই জিনিসের জন্ম। আসুন 2 ভাই মিলে ফিনিশ করে দেই। শফিক বলল, আপনি একা ফিনিশ করুন, আমি এখন উঠব। যাবেন কোথায়? রাধানাথবাবুর শোবার ঘরে শুয়ে থাকুন, সবই তো আপনার। শফিক কিছু না বলে উঠে দাঁড়াল।
শশাঙ্ক বললেন, রিক্সা করে কিংবা হেঁটে হেঁটে যাবেন না, এখন আপনার গাড়ি আছে, চলাফেরা করবেন গাড়িতে। যে কয়দিন পারেন পরের ধনে পোদ্দারি করে যান। আসমান থেকে যে ধন আসে সেই ধন আবার আসমানে উঠে যায়, বুঝলেন? বুঝার চেষ্টা করছে। শশাঙ্ক বললেন, বুড়ো রাধানাথ কেন সব সম্পত্তি আপনাকে দিয়ে গেছে তার কারণ আমি বের করেছি। শুনতে চান? চাই। আপনার যেমন অনুমান শক্তি ভালো, আমারও ভালো। চিরকুমার রাধানাথ বাবুর আপনি ছিলেন যৌন সঙ্গী। চিরকুমারদের মধ্যে এইসব আলামত থাকে। শফিক বলল, মহাপুরুষ পর্যায়ের একজন মানুষকে আপনি আপনার পর্যায়ে নামিয়ে এনেছেন। শশাঙ্ক মুখ কুঁচকে বললেন, মহাপুরুষ মহাপুরুষ করবেন না। মহাপুরুষ থাকে ডিকশনারিতে, ডিকশনারির বাইরে থাকে বিকারগ্রস্ত পুরুষ। শফিকের জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেছে তা তাকে দেখলে মনে হবে না। সে মাথা নিচু করে হাঁটছে, তার পেছনে পেছনে যাচ্ছে কালা পাহাড়। শফিক কালা পাহাড়ের সঙ্গে গল্প করতে করতে এগোচ্ছে। শফিকের এখন ধারণা কালা পাহাড় তার সব কথা বুঝতে পারে। কেমন আছিস সে কালা পাহাড়? ভালো থাকলে একবার ঘেউ করবি, খারাপ থাকলে 2 বার। ঘেউ? তাহলে ভালোই আছিস। গুড, আমিও ভালো আছি। লটারির টিকিট পেয়েছি। লটারি কি বুঝিস? বুঝতে পারলে একবার ঘেউ বলবি, না পারলে 2 বার। ঘেউ ঘেউ। লটারি হলো কোনো কারণ ছাড়াই টাকা পয়সা পাওয়া। আরো সহজ করে বলি, মনে কর তুই একা একা হাঁটছিস, হঠাৎ আকাশ থেকে তোর সামনে একটা প্যাকেট পড়ল। তুই কাছে গিয়ে দেখলি প্যাকেট ভর্তি বিরিয়ানি, চালের চেয়ে মাংস বেশি। কি বললাম বুঝতে পারলি? বুঝতে পারলে একবার ঘেউ কর। ঘেউ। রাতে কি খেতে চাস বল? লটারির খানা খাবি। লটারির খানা কি জিনিস বুঝতে পারছিস না? আমরা অবন্তীদের বাড়িতে যাব। অবন্তী দরজা খুললে তাকে বলবো, অবন্তী প্রচণ্ড ক্ষুধা লেগেছে, কোনো খাবারের ব্যবস্থা কি করতে পারবে? অবন্তী যেসব খাবার সামনে দেবে তা হবে লটারির খাবার, বুঝেছিস? অবন্তীদের বাড়িতে অবন্তী গত 3 দিন হলো সম্পূর্ণ একা বাস করছে। কাজের মেয়ে রহিমা একবেলার জন্য তার বোনের বাড়ি গিয়েছিল, আর ফিরেনি। বাড়ির দারোয়ান কালাম কাজের মেয়ের খোঁজে গিয়ে আর ফিরেনি। অবন্তীর ধারণা পুরো ঘটনাটা এই দুজন যুক্তি করে ঘটিয়েছে, টাকা পয়সাও সরিয়েছে। সরফরাজ খানের বিছানার পাশের টেবিলে লাল রঙের ছোট্ট ট্রানজিস্টর রেডিও ছিল, সেই রেডিও এখন দেখা যাচ্ছে না। কালাম না ফেরায় অবন্তী আনন্দিত। সরফরাজ খান নিখোঁজ হওয়ার পরপরই কালামের আচার আচরণে বড় ধরনের পরিবর্তন হয়েছে। সে অন্যরকম দৃষ্টিতে এখন অবন্তীকে দেখে। এইসব দৃষ্টি মেয়েরা খুব ভালো বুঝতে পারে। অনেকক্ষণ কড়া নাড়ার পর অবন্তী এসে দরজা খুলল। শফিক বলল, ঘরে কি কোনো খাবার আছে? আমি এবং কালাপাহাড় আমরা দুজনেই খুব ক্ষুধার্ত। আছে, ঘরে প্রচুর খাবার আছে। তোমাকে এমন অসুস্থ লাগছে কেন? শরীর খারাপ? অবন্তী বলল, শরীর ঠিকই আছে, শুধু আমার দাদাজান নিখোঁজ হয়েছেন। বলো কি? আমার ধারণা উনি মারা গেছেন। আপনার পক্ষে কি আজ রাতটা এই বাড়িতে থাকা সম্ভব? আমি একা বাস করছি, রাতে এক ফোঁটা ঘুমোতে পারছি না। শফিক বলল, আমি থাকব, কালাপাহাড় থাকবে, তুমি নিশ্চিন্ত মনে ঘুমাও। অবন্তী বলল, থ্যাংক ইউ। শফিক আবার বলল, আমি সকাল থেকেই তোমার দাদাজানের খোঁজে নেমে পড়ব, পাত্তা বের করে ফেলব। কালাপাহাড়কে রেখে যাব, সে তোমাকে পাহারা দেবে। কালাপাহাড় চাপা আওয়াজ করছে, সে বসেও নেই, শরীর টান টান করে দাঁড়িয়ে আছে, এদিক ওদিক তাকাচ্ছে। তাকে ভীত এবং শঙ্কিত মনে হচ্ছে। অবন্তী বলল, আপনার কুকুরটা এরকম করছে কেন? শফিক বলল, জানি না কেন এরকম করছে। অবন্তী বলল, আমি জানি কেন এরকম করছে। আপনি খাওয়া দাওয়া শেষ করুন, তারপর আপনাকে বলবো। শুনে আপনার বিশ্বাস হবে না, তবে আমি মিথ্যা বলি না। আমার দাদাজানের, আমার বাবা এবং আমার মার প্রচুর মিথ্যা বলার অভ্যাস, কিন্তু আমি এই সমস্যা থেকে মুক্ত। রাত 11টা বাজে।
শফিক রাতের খাওয়া শেষ করে ঘুমোতে গেছে। তাকে জায়গা দেওয়া হয়েছে গেস্ট রুমে। অবন্তী জগ ভর্তি পানি এবং গ্লাস দিয়ে গেল। শফিক বলল, আমার কিছু লাগবে না, তুমি ঘুমোতে যাও। অবন্তী বলল, আমি 5 মিনিট পরে যাব। আমি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেছি, এই দৃশ্যের কথা বলবো। আপনি ঠান্ডা মাথায় শুনবেন, যদি কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারেন সেটাও বলবেন। শফিক বলল, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব টেন্সড। গল্প বলে টেনশন কমাও। আমার নিজের জীবনে অদ্ভুত এক ঘটনা ঘটেছে, এই প্রসঙ্গে তোমাকে কাল ভোরে বলবো। এখন তোমার গল্প শুনি। অবন্তী গল্প শুরু করল। 7ই নভেম্বরের কথা। দাদাজান ফিরছেন না। ঘরে আমি আর রহিমা। দারোয়ান কালামকে পাঠিয়েছি দাদাজানের পরিচিত সব বাসায়, কেউ যদি কোনো খবর দিতে পারে। তখন রাত 12টার উপরে বাজে। আমি ছাদে বসে আছি। ছাদ থেকে অনেক দূর দেখা যায়। রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা, কুকুর বিড়াল পর্যন্ত নেই। হঠাৎ দেখি লুঙ্গি গেঞ্জি পরা একজন লোক আসছে। তার মধ্যে কোনো একটা সমস্যা আছে, সমস্যাটা ধরতে পারছি না। লোকটা যখন এসে আমাদের বাড়ির গেটের দরজা খুলল, তখন সমস্যাটা ধরতে পারলাম। তার চোখ নেই, মুখ নেই, নাক নেই। আমি ভয়ে আতঙ্কে অস্থির হয়ে তার দিকে তাকিয়ে আছি। সে গেট খুলে বাড়ির ভেতরে ঢুকে গেল। জিনিসটা কি আমি জানি না, তবে সে এই বাড়িতে আছে তা জানি। কুকুর বিড়ালরা এইসব বুঝতে পারে বলেই আপনার কুকুর এত হইচই করছিল। শফিক বলল, ও গড। অবন্তী বলল, ভয়ঙ্কর গল্প না? অবশ্যই ভয়ঙ্কর। অবন্তী হতাশ গলায় বলল, আমি বুঝতে পারছি আমার এ বাড়িতে থাকা ঠিক না। যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যাবে। কিন্তু আমি কোথায় যাব বলুন? আমার কোথাও যাওয়ার জায়গা নেই। তুমি তোমার মার কাছে চলে যাও। মা টিকিট পাঠাবে বলেছিল, এখনো পাঠায়নি। তাছাড়া আমার পাসপোর্টও করা নেই। শফিক বলল, আমি সব ব্যবস্থা করে দেব, তুমি নিশ্চিন্ত থাকো। শফিক হঠাৎ চুপ করল, বিস্মিত হয়ে তাকালো অবন্তীর দিকে। অবন্তী বলল, মনে হচ্ছে না ছাদে কেউ হাঁটছে? শফিক বলল, হ্যাঁ। অবন্তী বলল, ওই জিনিসটা হাঁটছে। আপনার যদি সাহস থাকে তাহলে চলুন, দুজন মিলে ছাদে যাই, চাক্ষুষ দেখি ঘটনা কি। শফিক বলল, আমি সাহসী মানুষ না অবন্তী, আমি ভীতু মানুষ। ছাদে কি হচ্ছে তা জানার দরকার নেই, তুমি ঘুমোতে যাও। আমার ঘুম হবে না, আমি সারা রাত জেগেই থাকব, তাতে সমস্যা নেই। কালা পাহাড় চাপা স্বরে ডেকেই যাচ্ছে। সে কি দেখছে কে জানে। ক্যান্টনমেন্টের উত্তাপ ঢাকা শহরে প্রবেশ করল না। শহর তার নিজের নিয়মে চলতে লাগল। শান্ত নিস্তরঙ্গ ঢাকা শহর। মাঠাওয়ালারা মাঠা মাঠা বলে মাঠা বিক্রি করতে লাগল। ধুনুরিরা কাঁধে ধুন নিয়ে লেপ্তশক সারায় নেমে গেল। ছুরিকাচি ধার করানোর লোকও নামল। মিষ্টি গলায় বলতে লাগল, ছুরিকাচি ধার করাইবেন। সে বছর প্রচুর ইলিশ মাছ ধরা পড়ল। আমি আমার জীবনে এত সস্তা ইলিশ দেখিনি। ইলিশ মাছ সস্তা হওয়া মানে অন্যান্য মাছ ও শাকসবজির দাম কমে যাওয়া, তাই হলো। ঢাকা শহরবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাদের কাছে মনে হলো জিয়া সরকার দেশের জন্য মঙ্গল নিয়ে এসেছে। আমি তখন খুবই কষ্টে জীবন কাটাচ্ছি। বাবার পেনশনের সামান্য টাকা এবং কেমিস্ট্রির লেকচারার হিসেবে আমার বেতনে 6 ভাই বোন এবং মাকে নিয়ে বিশাল সংসার চলছে। চলছে বলা ঠিক হবে না, আটকে আটকে যাচ্ছে। গাড়ি চলে না টাইপ চলা। মাসের শেষ দিকে আমাকে এবং মাকে ধারের সন্ধানে বের হতে হয়। ধার দেওয়ার মতো মানুষের সংখ্যাও তখন সীমিত। যারা আছেন তারা আমাকে এবং মাকে ধার দিতে দিতে ক্লান্ত বিরক্ত। এই প্রবল দুঃসময়ে বিচিত্রার সম্পাদক শাহাদত ভাই একদিন আমাকে বললেন, বিচিত্রা গ্রুপ থেকে বাচ্চাদের একটা পত্রিকা বের হবে, প্রথম সংখ্যায় একটা লেখা দিতে পারবেন? আমি এত জোরে হ্যাসূচক মাথা নাড়ালাম যে মাথা ছেড়ে পড়ে যাওয়ার উপক্রম হলো। রাত জেগে লিখলাম নীল হাতি, শিশু কিশোরদের জন্য জীবনের প্রথম লেখা। এই লেখার চালিকা শক্তি সাহিত্য সৃষ্টি ছিল না, কিঞ্চিত অর্থ উপার্জন ছিল।
লেখা প্রকাশিত হলো এবং আমি সম্মানী হিসাবে 20 টাকা পেলাম। পরিষ্কার মনে আছে, এই টাকায় 1 সের খাসির মাংস, পোলাওয়ের চাল এবং ঘি কেনা হলো। অনেকদিন ভালো খাবার খাওয়া হয় না, একদিন ভালো খাবার। গ্রাম বাংলায় একটি কথা চালু আছে, যেদিন উত্তম খাবার রান্না হয় সেদিন যদি হঠাৎ কোনো অতিথি উপস্থিত হন, তখন ধরে নিতে হবে উত্তম খাবারের উপলক্ষ সে অতিথি। তখন অতিথিকে যথাযোগ্য সমাদর করতে হবে। ঘরে পোলাও, খাসির রেজালা এবং ডিমের কোরমা রান্না হয়েছে। বাসায় অপরিচিত একজন অতিথিও এসেছেন। ছোটখাটো মানুষ, গাত্রবর্ণ কালো, সারাক্ষণ হাসছেন। তার নাম আশরাফুন্নিসা, কর্নেল তাহেরের মা। তিনি নাকি কাছ থেকে কোনো লেখক দেখেননি, লেখক দেখতে এসেছেন। তিনি আমাকে দেখে হাসতে হাসতে বললেন, হুমায়ুন বেটা, আমাকে সালাম করো, আমি তোমার আরেক মা। আমি তৎক্ষণাৎ তাকে পা ছুঁয়ে সালাম করলাম। তিনি আমাকে জড়িয়ে ধরে মাথার ঘ্রাণ শুকে বললেন, ঠিক আছে। কি ঠিক আছে তা কখনো তাকে জিজ্ঞেস করা হয়নি। আমি তাকে না চিনলেও তার ছোট ছেলে আনোয়ারকে খুব ভালো করে চিনি। আনোয়ার তখন আমার মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার। মাঝে মধ্যে ক্লাসের শেষে আমরা দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে বসে চা খাই। আনোয়ারের মাথায় বিপ্লবী সিরাজ শিকদার এবং তার ভাই কর্নেল তাহের নানান আইডিয়া ঢুকিয়ে দিয়েছেন। সেই সব আইডিয়ার কারণে আনোয়ারের সব গল্পই দেশ বদলে দেওয়ার গল্প। তবে আনোয়ার যে সিরাজ শিকদার গ্রুপের এক সক্রিয় সদস্য তা সে আমাকে জানায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের লাউঞ্জে আনোয়ারের সব গল্প শেষ হয়, চা শেষ হয় একটা কথায়, হুমায়ুন চলো তো আমার সঙ্গে। কোথায়? তাহের ভাইয়ের কাছে, উনি তোমার সঙ্গে কথা বলতে চান। উনি আমাকে চেনেন কিভাবে? আমি তোমার কথা ভাইজানকে বলেছি, উনি তোমার বইও পড়েছেন। আমরা সব ভাই বোন বইয়ের পোকা। আজ না, আরেকদিন যাব। কবে যাবে? কোনো এক শুভ দিনে যাব। আনোয়ারের তখন পুরনো একটা মোটর সাইকেল ছিল, তাকে অকারণে মোটর সাইকেলে ঘুরতে দেখতাম। আনোয়ার এবং কর্নেল তাহেরের মা বেগম আশরাফুন্নিসাকে আমি আমার মায়ের মতোই দেখেছি। তিনি আমাকে ডাকতেন হুমায়ুন বেটা। তার ডাকের সঙ্গে আমার বাবার ডাকেরও মিল ছিল। বাবা আমাকে ডাকতেন বড় বেটা হুমায়ুন। মুক্তিযুদ্ধ নিয়ে লেখা আমার নিজের খুব পছন্দের বই আগুনের পরশমণি আমি বেগম আশরাফুন্নিসাকে উৎসর্গ করি। উৎসর্গপত্রে লেখা, বীর প্রসবিনী বেগম আশরাফুন্নিসা, কর্নেল তাহের সহ 8 জন মুক্তিযোদ্ধার জননী। উৎসর্গপত্রে সামান্য ভুল আছে। বেগম আশরাফুন্নিসা 8 জন মুক্তিযোদ্ধার জননী না, তিনি 9 জন মুক্তিযোদ্ধার জননী। তার 7 পুত্র এবং 2 কন্যা মুক্তিযোদ্ধা। এই 9 জনের মধ্যে 4 জন মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার জন্যে বীরত্বসূচক পদকের অধিকারী। কর্নেল তাহের বীরোত্তম, এক ভাই ইউসুফ বীর বিক্রম, 2 ভাই বীর প্রতীক। এই বীর প্রতীক এরা পেয়েছেন 2 বার করে। এই প্রসঙ্গে আমি আবার ফিরে আসব। এখন চলে যাই নীলহাতিতে। খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানির মালিক খান সাহেব নীলহাতি বই হিসেবে ছাপাতে রাজি হলেন। তবে বিরক্ত মুখ করে বললেন, আপনি যেসব বই লিখছেন বাচ্চারা এগুলা পড়বে না। ছোট ছোট ডিটেকটিভ বই লেখেন, স্বপন কুমার টাইপ 2 টাকা সিরিজের, মাসে 2টা একটা করে বের হবে, পারবেন? জি পারব। তিনি সঙ্গে সঙ্গে ক্যাশ থেকে 100 টাকা দিলেন ডিটেকটিভ বইয়ের জন্য অগ্রিম সম্মানী। তিনি বললেন, একটা ডিটেকটিভ বই আগে লিখে দেন, তারপর আমি আপনার নীলহাতি ছাপাবো। নীলহাতি বইয়ের সুন্দর কভার লাগবে। কাইয়ুম চৌধুরীকে দিয়ে হবে না, উনি 10 বছর লাগাবেন। দেখেন অন্য কাউকে পান কিনা। নীলহাতির প্রচ্ছদ শিল্পী খুঁজতে গিয়ে আমার আদর্শলিপি প্রেসের শফিকের সঙ্গে পরিচয়। শফিক ছোটখাটো মানুষ, শ্যামলা রং, চোখের পাপড়ি মেয়েদের মতো দীর্ঘ বলেই হয়তো চেহারায় মেয়েলি ভাব আছে। তাকে ঘিরে আশ্চর্য এক স্নিগ্ধতা আছে। আমি অল্প কিছু মানুষের ভেতর এই বিষয়টি দেখেছি। শফিক আমাকে বসিয়ে রেখেই নীলহাতির গল্প পড়ে ফেলল। 6-7 পাতার গল্প, বেশি সময় লাগার কথা না। গল্প শেষ করে গম্ভীর গলায় অতি প্রশংসাসূচক একটি বাক্য বলল, প্রিয় পাঠক, এই বাক্যটি উপন্যাসে ব্যবহার করতে আমার লজ্জা লাগছে, তারপরেও ব্যবহার করছে। শফিক বলল,
আপনি যে অনেক বড় একজন গল্পকার, গ্রিম ব্রাদার্সের মতো, তাকে আপনি জানেন? আমি হেসে ফেলে বললাম, জানি। দেশের মানুষ তো জানে না। আমি বললাম, একদিন হয়তো জানবে, আবার হয়তো জানবে না। আমাদের নিয়ন্ত্রণ তো আমাদের হাতে নেই, অন্য কারো হাতে। আমরা পুতুলের মতো নাচছি, সবই পুতুল নাচের ইতিকথা। আপনি অদৃষ্টবাদী? হ্যাঁ। হ্যাঁ। কতবার? একবার। আরও দুবার মৃত্যুর কাছ থেকে ফিরবেন, তাই নিয়ম। আমি শফিকের কথায় যথেষ্টই আনন্দ পেলাম। শফিক বলল, আমি নিজেও অদৃষ্টবাদী, তবে আপনাকে অদৃষ্টবাদী হলে চলবে না। বড় লেখকেরা জীবনবাদী হন, অদৃষ্টবাদী হন না। দুপুরে শফিক আমাকে ছাড়ল না, তার সঙ্গে দুপুরের খানা খেতে হলো। রান্না করেছেন শফিকের মা। শফিক তাকে গ্রাম থেকে নিয়ে এসেছে। ভদ্রমহিলা নির্বাক প্রকৃতির, ছেলের সঙ্গেও কথা বলেন না, ঘোমটা দিয়ে মুখ ঢেকে রাখেন। শফিক বলল, মার ধারণা তিনি কুকুরের কথা বুঝতে পারেন। তার একটা কুকুর ছিল, নাম কপালপোড়া। মা ওই কুকুরের সঙ্গে কথা বলতেন, এখন আমার কুকুরের সঙ্গে কথা বলেন। আপনার কুকুর আছে নাকি? হ্যাঁ আছে, নাম দিয়েছে কালাপাহাড়। শফিকের আদর্শলিপি প্রেসে ওই দিন দুপুরের খাবারের কথা আমার বাকি জীবন মনে থাকবে, কারণ ওই দিন শফিকের মায়ের রান্না করা অদ্ভুত এক খাবার খেয়েছিলাম, আমের মুকুল দিয়ে মলা মাছ। অনেককেই এই খাবার তৈরি করে দিতে বলেছে, কেউ রেসিপি জানে না বলে তৈরি করে দেয়নি। শফিকের মাও দ্বিতীয়বার এই খাবার রান্না করেননি। তিনি আসলে সিজিওফ্রেনিয়ার রোগী ছিলেন, মাঝে মাঝে তার রোগের প্রকোপ বেড়ে যেত। তখন তিনি দরজা জানালা বন্ধ করে ঘরে বসে থাকতেন, সারাক্ষণ অদৃশ্য এক কুকুরের সঙ্গে কথা বলতেন। শফিক তাকে ডাকলে কুকুরের মতোই শব্দ করতেন। এই মহিলার হোমিওপ্যাথি চিকিৎসা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের এক চিকিৎসক, আমি তার নাম ভুলে গেছি। এই চিকিৎসক শহীদ জননী জাহানারা ম্যামের ক্যান্সারের হোমিওপ্যাথি চিকিৎসা করে তার মৃত্যু ত্বরান্বিত করেছিলেন। শফিকের কারণে আরও দুজনের সঙ্গে আমার পরিচয় হলো। একজন তার পোষা কুকুর কালাপাহাড়, তার গা ভর্তি ভেড়ার লোমের মতো বড় বড় ঘন কালো লোম, প্রকাণ্ড শরীর, পুতি পুতি লাল চোখ। কালাপাহাড় আমাকে দেখেই চাপা ক্রুদ্ধ গর্জন শুরু করল। শফিক বলল, চুপ কালাপাহাড় চুপ, উনি আমার বন্ধু মানুষ, তাকে দেখে এরকম শব্দ করা যাবে না, উনি ভয় পেতে পারেন। তুমি যাও তার পায়ের কাছে মাথা নিচু করে কিছুক্ষণ বসে থাকো। আমাকে অবাক করে দিয়ে এই কুকুর আমার দুই পায়ের কাছে এসে মাথা নিচু করে বসল। আমি অবাক হয়ে বললাম, আপনার এই কুকুর কি মানুষের ভাষা বুঝতে পারে? শফিক বলল, সবার কথা বুঝতে পারে না, তবে আমারটা মনে হয় পারে। আমি বললাম, অবিশ্বাস্য ব্যাপার। শফিক বলল, আমাদের ঘিরে আছে অবিশ্বাস্য সব ব্যাপার, আমরা তা বুঝতে পারি না। এই প্রসঙ্গে এডগার এলেন পোর একটি উক্তি আছে, উক্তিটি শুনেছেন? আমি বললাম, না, বলুন শুনি। শফিক বলল, বলবো না, আপনি এলেন পোর রচনা পাঠ করে জেনে নেবেন। আপনি লেখক মানুষ, আপনার প্রচুর পড়াশোনা করা প্রয়োজন। শফিকের কারণে দ্বিতীয় যার সঙ্গে পরিচয় হলো, সে এক মানব দেবী, অবন্তী। আমি এমন রূপবতী মেয়ে আগে কখনো দেখিনি, ভবিষ্যতে দেখব এমন মনে হয় না। দুধে আলতা গায়ের রং বইপত্রেই শুধু পড়েছে, এই প্রথম চোখে দেখলাম। বলা হয়ে থাকে, পৃথিবীতে সবচেয়ে সুন্দর চোখ নিয়ে দুজন এসেছিলেন। একজন হলেন ইংরেজ কবি শেলি, দ্বিতীয়জন হলেন বুদ্ধদেব পুত্র কুণাল। আমি নিশ্চিত অবন্তীর চোখ এই দুইজনের চোখের চেয়েও শতগুণ সুন্দর। মেয়েটার একটাই দোষ লক্ষ্য করলাম, সে কিছুক্ষণ পর পর ঠোঁট গোল করে ভুরু কুচকে বসে থাকে, তখন তাকে যথেষ্টই কুৎসিত দেখায়, মনে হয় বিদেশি এক কুকুর বসে আছে। তার এই বাজে অভ্যাস কেউ শোধরানোর চেষ্টা কেন করেনি কে জানে। শফিক বলল, আমার এই লেখক বন্ধুকে তোমার কাছে নিয়ে এসেছে। অবন্তী বলল,
আমি কোনো লেখককে এত কাছ থেকে কখনো দেখিনি। আচ্ছা, আপনি কি হাত দেখতে পারেন? আমি বললাম, না। অবন্তী বলল, আপনি চমৎকার একটা সুযোগ মিস করলেন। আপনি যদি হ্যাঁ বলতেন তাহলে অনেকক্ষণ আমার হাত কসলাবার সুযোগ পেতেন। আমি হেসে ফেললাম। অবন্তী আবার বলল, আপনার সঙ্গে আজ গল্প করতে পারবো না, আমার প্রচণ্ড শরীর খারাপ। শফিক বলল, তোমার কি হয়েছে? অবন্তী অবলীলায় বলল, মাসের কয়েকটা দিন মেয়েদের শরীর খারাপ থাকে, আমার সেই শরীর খারাপ, এখন বুঝেছেন? আমি ছোটখাটো ধাক্কার মতো খেলাম। কোনো মেয়ের কাছ থেকে নিজের শরীর খারাপ বিষয়ে এই ধরনের কথা শুনব, তা আমার কল্পনার বাইরে ছিল। অবন্তীর সঙ্গে দেখা হওয়ার 21 বছর পর আমি একটি উপন্যাস লিখি। উপন্যাসের নাম লীলাবতী। লীলাবতীর রূপবর্ণনায় আমি অবন্তীকে চোখের সামনে রেখেছিলাম। তারিখ নভেম্বর 24, 1975। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে বসে আছে, আনোয়ারের জন্য অপেক্ষা করছে। আজ আনোয়ার আমাকে কর্নেল তাহেরের কাছে নিয়ে যাবে। কর্নেল তাহের যে তখন পলাতক, SM হলে পদার্থবিদ্যার একজন লেকচারারের ঘরে লুকিয়ে আছেন, সেই বিষয়ে আমি কিছুই জানি না। দিনটা ছিল মেঘলা, টিপটিপ বৃষ্টি পড়ছে। আনোয়ার আসতে দেরি করছে। আমি তৃতীয় কাপ চায়ে চুমুক দিচ্ছি। তখন ক্লাবের বেয়ারা এসে বলল, অধ্যাপক রাজ্জাক সাহেব আমাকে ডাকছেন। হ্যারোল্ড লাস্কির ছাত্র অধ্যাপক রাজ্জাক তখন কিংবদন্তি মানুষ। পরে তিনি জাতীয় অধ্যাপক হন। তিনি আমাকে চেনেন এবং আমাকে ডাকছেন শুনে খুবই অবাক হলাম। রাজ্জাক স্যারের সামনে দাঁড়াতেই বললেন, আসেন দাবা খেলি। রাজ্জাক স্যার বিখ্যাত দাবা খেলোয়াড়, তার সঙ্গে কি খেলব? তারপরেও খেলতে বসলাম। খেলা কিছুদূর অগ্রসর হতেই আনোয়ার এসে উপস্থিত। আমি বললাম, আজ তো আর যেতে পারবো না, স্যারের সঙ্গে খেলতে বসেছে। আনোয়ার হতাশ মুখে বলল, বুঝতে পারছি। দাবা খেলা সেদিন আমাকে মহাবিপদ থেকে উদ্ধার করল। আমি কর্নেল তাহেরের সঙ্গে পুলিশের হাতে ধরা পড়লাম না। জিয়াউর রহমানের নির্দেশে ওই দিনই 10,000 জাসদ কর্মীর সঙ্গে কর্নেল তাহের গ্রেপ্তার হলেন। 10,000 জাসদ কর্মীর সঙ্গে আদর্শলিপি প্রেসের শফিকও গ্রেপ্তার হয়। তার অপরাধ, আদর্শলিপি প্রেস থেকে জাসদের প্রপাগান্ডা ছাপা হয়। কর্নেল তাহেরকে মুক্ত করার জন্য দুদিন পর 26 নভেম্বর জাসদ এক সাহসী পরিকল্পনা করে। পরিকল্পনার মূল বিষয় বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সমর সেনকে অপহরণ এবং পরে তার মুক্তির বিনিময়ে কর্নেল তাহেরের মুক্তি। পরিকল্পনা ব্যর্থ হয়। অভিযানের 6 নায়কের মধ্যে 4 জনই সমর সেনের নিরাপত্তা কর্মীর হাতে নিহত হন। 4 জনের একজন হলেন কর্নেল তাহেরের ছোট ভাই, নাম সাখাওয়াত হোসেন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহসিকতার জন্যে তাকে বীর প্রতীক সম্মানে 2 বার সম্মানিত করা হয়েছিল। মিথ্যা এক অভিযোগ আনা হল কর্নেল তাহেরের বিরুদ্ধে। তিনি নাকি 1975 সনের 7 নভেম্বর এক বৈধ সরকারকে উৎখাতের চেষ্টা চালান। হাইরে রাজনীতি! মহাবীর কর্নেল তাহেরের পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই, তারপরেও সামান্য দিচ্ছে। 14 নভেম্বর 1938 সনে জন্ম। বাবা মহিউদ্দিন আহমেদ, মা আশরাফুন্নিসা। সিলেটের MC কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ। চট্টগ্রামের মিরসরাইয়ের দুর্গাপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে কর্মজীবনের শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে MA প্রথম পর্ব সমাপ্ত। সেনাবাহিনীতে যোগদান। পাকিস্তানের বেলুচ রেজিমেন্টে কমিশন লাভ। 1965 সনে কাশ্মীর রণাঙ্গনে যুদ্ধে কৃতিত্বের পুরস্কার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্রানে পড়ার সুযোগ পান। সেখানকার স্পেশাল অফিসার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে সম্মানসূচক স্নাতক ডিগ্রি লাভ করেন। তার সনদে লেখা ছিল, এই যোদ্ধা পৃথিবীর যে কোনো সামরিক বাহিনীর সঙ্গে যে কোনো অবস্থায় কাজ করতে সক্ষম। তিনি পাকিস্তান থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে জীবিত মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান বীরোত্তম পান। 14 নভেম্বর ঠিক তার জন্মদিনেই কালামপুর অভিযানে গোলার আঘাতে বাম্পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সবাই ধরে নেয় তিনি মারা যাচ্ছেন। বইটির বাকি অংশ শুনতে সাথেই থাকুন।
বাকি অংশের ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে।